নমস্কার বন্ধুরা, হাতে কিন্তু আর একদম সময় নেই, তাই তোমাদের জন্য নিয়ে চলে এলাম শেষ মুহূর্তে সাজেশন। খুব মনোযোগ সহকারে দেখবে, পরীক্ষায় কিন্তু এখান থেকে প্রশ্ন হবেই। হর্ষবর্ধনের লেখা নাটক তিনটি হলো কি কি? নাগানন্দ, রত্নাবলী ও প্রিয়দর্শিকা। কিসে লেখা? সংস্কৃতে লেখা। তাহলে হর্ষবর্ধনের লেখা নাটক তিনটি কি কি? নাগানন্দ, রত্নাবলী ও প্রিয়দর্শিকা। বা এরকম কোশ্চেন আসতে পারে যে নাগানন্দ নাটকের রচয়িতাকে, কি হবে অ্যান্সারটি? হর্ষবর্ধন। কোন ভাষায় রচিত এগুলো? সংস্কৃত ভাষায়। হর্ষবর্ধনের সভাকবি নাম কি? বাণভট্ট। কি নাম? বাণভট্ট। বাণভট্টের মতে হর্ষবর্ধন তিনি পঞ্চভারতের অধীশ্বর ছিলেন। তাহলে কার মতে হর্ষবর্ধন পঞ্চভারতের অধীশ্বর ছিলেন? অ্যান্সারটি হয়ে যাবে বাণভট্ট। ঠিক আছে, নেক্সট। বাণভট্ট লেখেন হর্ষচরিত এবং কাদম্বরী। তাহলে বাণভট্টর লেখা দুটি গ্রন্থের নাম কি? হর্ষচরিত এবং কাদম্বরী। তার সময়ে হিউয়েনসাং ভারতে আসেন। কার সময়ে হিউয়েনসাং ভারতে আসেন? হর্ষবর্ধনের সময়। কে আসেন? হিউয়েনসাং। হিউয়েনসাংকে প্রিন্স অফ পিলগ্রিমস বলা হয়। তাহলে কাকে প্রিন্স অফ পিলগ্রিমস বলা হয়? হিউয়েনসাংকে প্রিন্স অফ পিলগ্রিমস বলা হয়। তার ভ্রমণ কাহিনী কি নাম? সিইউকি। কোন ভাষায় রচিত? চীনা ভাষায় রচিত। তাহলে সিইউকি কোন ভাষায় রচিত? চীনা ভাষায়। নালন্দা বিশ্ববিদ্যালয় ছিল এশিয়ার মধ্যে বৃহত্তম বিশ্ববিদ্যালয়। তাহলে এশিয়ার মধ্যে বৃহত্তম বিশ্ববিদ্যালয় কি ছিল? নালন্দা বিশ্ববিদ্যালয়। খুবই ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। নেক্সট কি আছে? পাল বংশ। পাল বংশের প্রতিষ্ঠাতাকে? গোপাল 750। এবং কি ছিল? প্রথম নির্বাচিত রাজা। তাহলে পাল বংশের প্রতিষ্ঠাতাকে? গোপাল। ধর্মপাল বিক্রমশীল উপাধি নেন ও বিক্রমশিলা বিহার। কি উপাধি নেন? বিক্রমশীল এবং কি? বিক্রমশিলা বিহার। সোমনাথপুরী ও ওদন্তপুরী বিশ্ববিদ্যালয় স্থাপন করেন। তাহলে ধর্মপাল কোন দুটি বিশ্ববিদ্যালয় স্থাপন করেন? সোমনাথপুরী ও ওদন্তপুরী। সন্ধ্যাকর নন্দী কোন যুগের শ্রেষ্ঠ কবি? পাল যুগের শ্রেষ্ঠ কবি। এবং কি গ্রন্থের রচয়িতা? রামচরিত। তার লেখা বিখ্যাত গ্রন্থের নাম কি? রামচরিত। নেক্সট কি রয়েছে? সেন বংশ। সেন বংশের প্রতিষ্ঠাতাকে? সামন্ত সেন। তাহলে সেন বংশের প্রতিষ্ঠাতাকে? অ্যান্সারটি হয়ে যাবে সামন্ত সেন। শ্রেষ্ঠ রাজা। সেন বংশের শ্রেষ্ঠ রাজার নাম কি? বল্লাল সেন। কি নাম? বল্লাল সেন, যিনি কৌলিন্য প্রথার প্রবর্তক। কৌলিন্য প্রথা কে প্রবর্তন করেন? বল্লাল সেন। কে? বল্লাল সেন। এবং শেষ রাজা কে ছিলেন সেন বংশের? অ্যান্সারটি হয়ে যাবে লক্ষণ সেন। তাহলে লক্ষণ সেন ছিলেন হচ্ছে সেন বংশের সর্বশেষ রাজা। অদ্বৈতবাদের প্রবক্তাকে? শঙ্করাচার্য। অদ্বৈতবাদের প্রবক্তাকে? শঙ্করাচার্য। খুবই একটি ইম্পর্টেন্ট প্রশ্ন। ইলোরা আর কৈলাস মন্দির এটি মহারাষ্ট্রে অবস্থিত। ইলোরা আর কৈলাস মন্দির কোথায় অবস্থিত? মহারাষ্ট্রে। প্রতিষ্ঠা করেছেন প্রথম কৃষ্ণ। কে প্রতিষ্ঠা করেছেন? প্রথম কৃষ্ণ। ইলোরা ও কৈলাস মন্দির। তিনি রাষ্ট্রকূট বংশের একজন রাজা। প্রথম কৃষ্ণ কোন বংশের রাজা ছিলেন? রাষ্ট্রকূট বংশের রাজা ছিলেন। মহাবলীপুরমের রথ মন্দির প্রতিষ্ঠা করেছেন প্রথম নরসিংহ বর্মন। তাহলে মহাবলীপুরমের রথ মন্দির প্রতিষ্ঠা করেছিলেন কে? প্রথম নরসিংহ বর্মন। তিনি ছিলেন একজন পল্লব রাজা। কি রাজা ছিলেন? পল্লব রাজা। তাঞ্জোরে অবস্থিত রাজরাজেশ্বর মন্দির প্রতিষ্ঠা করেছেন প্রথম রাজরাজ। তাহলে তাঞ্জোরে অবস্থিত রাজরাজেশ্বর মন্দির কে প্রতিষ্ঠা করেছেন? প্রথম রাজরাজ। তিনি একজন চোল রাজা। আর এই রাজরাজ কোন বংশের রাজা ছিলেন? চোল বংশের রাজা, মানে চোল রাজা। অঙ্করভাটে অবস্থিত বিষ্ণু মন্দির প্রতিষ্ঠা করেছেন দ্বিতীয় সূর্যবর্মন। তাহলে অঙ্করভাটে যে অবস্থিত রয়েছে বিষ্ণু মন্দির, সেই মন্দিরের প্রতিষ্ঠাতাকে? দ্বিতীয় সূর্যবর্মন। কাঞ্চিতে অবস্থিত কৈলাসনাথের মন্দির প্রতিষ্ঠা করেছেন পল্লবরাজ দ্বিতীয় নরসিংহ বর্মন। তাহলে কাঞ্চিতে অবস্থিত কৈলাসনাথের মন্দির কে প্রতিষ্ঠা করেছেন? পল্লবরাজ দ্বিতীয় নরসিংহ বর্মন। কোণারকে সূর্য মন্দির প্রতিষ্ঠা করেছেন প্রথম নরসিংহ বর্মন। তাহলে কোণারকে সূর্য মন্দির প্রতিষ্ঠা করেছেন কে? প্রথম নরসিংহ বর্মন। আরবরা প্রথম ভারত আক্রমণ করেছেন 708 খ্রিস্টাব্দে। তারপর দেখো, সুলতানি সাম্রাজ্যের 5টি রাজবংশ দেখতে পাই আমরা। কি কি? দাস বংশ 1206 থেকে 1290, খলজি বংশ 1290 থেকে 1320, তুগলক বংশ 1320 থেকে 1413, সৈয়দ বংশ 1414 থেকে 1451, লোদি বংশ 1451 থেকে 1526। কুতুবুদ্দিন আইবক কত সময় ছিল? 1206। উপাধি কি?
কুতুবুদ্দিনের উপাধি কি ছিল? মালিক লাখবক্স। কি নাম? মালিক লাখবক্স নামে রাজ্যাভিষেক হয় লাহোরে। তিনি কুতুব মিনারের নির্মাণ কার্য শুরু করেন। তাহলে কুতুব মিনারের নির্মাণ কার্য কে শুরু করেন বা কে নির্মাণ করান? অ্যান্সারটি হয়ে যাবে কুতুবুদ্দিন আইবেক। পোলো খেলতে গিয়ে ঘোড়া থেকে পড়ে মারা যান। তাহলে কুতুবুদ্দিনের মৃত্যু কিভাবে হয়? পোলো খেলতে গিয়ে ঘোড়া থেকে পড়ে তিনি মৃত্যুবরণ করেন। তিনি আড়াই দিন কা ঝোপড়া নির্মাণ করেছেন। কি করেছেন? আড়াই দিন কা ঝোপড়া। আড়াই দিন কা ঝোপড়া কে নির্মাণ করেছেন? কুতুবুদ্দিন আইবক। কুতুবুদ্দিন আইবক ছিলেন মোহাম্মদ ঘুরির একজন সেনাপতি। কার সেনাপতি? মোহাম্মদ ঘুরির। তিনি 1206 থেকে 1210 সালের মধ্যে দাস রাজবংশ শাসন করেছিলেন। তিনি ছিলেন ভারতে তুর্কি শাসনের প্রকৃত প্রতিষ্ঠাতা। ভারতে তুর্কি শাসনের প্রকৃত প্রতিষ্ঠাতা কে ছিলেন? কুতুবুদ্দিন আইবক। ইউনেস্কো বিশ্ব ঐতিহ্য স্থান কুতুব মিনার 1192 সালের দিকে কুতুবুদ্দিন আইবেক দ্বারা নির্মিত হয়েছিল। এই যে কুতুব মিনার রয়েছে, ইউনেস্কো বিশ্ব ঐতিহ্য স্থান, ওয়ান অফ দ্য 7 ওয়ান্ডার্স, সেটা কে নির্মাণ করেছিলেন? কুতুবুদ্দিন আইবক। ঠিক আছে। ইলতুৎমিশ ছিলেন কুতুবুদ্দিন আইবেকের জামাতা। তাহলে ইলতুৎমিশ কে ছিলেন? ইলতুৎমিশ ছিলেন কুতুবুদ্দিন আইবকের জামাতা। ইলতুৎমিশ তিনি সুলতানি সাম্রাজ্যের প্রকৃত প্রতিষ্ঠাতা। তাহলে সুলতানি সাম্রাজ্যের প্রকৃত প্রতিষ্ঠাতার নাম কি? অ্যান্সারটি হয়ে যাবে ইলতুৎমিশ। এবং তিনি দাস বংশের শ্রেষ্ঠ সম্রাট। কোন বংশের শ্রেষ্ঠ সম্রাট? দাস বংশের শ্রেষ্ঠ সম্রাট। তিনি 40 চক্র চালু করেছেন। তাহলে 40 চক্র কে চালু করেছেন? ইলতুৎমিশ। ঠিক আছে। তিনি রূপার মুদ্রা তঙ্কা এবং তামার মুদ্রা জিতল চালু করেছেন। কি কি চালু করেছেন? কোন কোন মুদ্রা? রূপার মুদ্রা তঙ্কা এবং তামার মুদ্রা কি? জিতল। তিনি ইকতা প্রথা চালু করেছেন। তাহলে ইকতা প্রথা কে চালু করেছেন? অ্যান্সারটি হয়ে যাবে ইলতুৎমিশ। দিল্লির একমাত্র মহিলা সুলতান ছিলেন কে? সুলতানা রাজিয়া। খুবই একটি ইম্পর্টেন্ট প্রশ্ন। দিল্লির একমাত্র মহিলা সুলতানের নাম কি ছিল? সুলতানা রাজিয়া। খলজি বংশের শ্রেষ্ঠ রাজার নাম কি? আলাউদ্দিন খলজি। তাহলে খলজি বংশের শ্রেষ্ঠ রাজার নাম কি? আলাউদ্দিন খলজি। তিনি দাগ ও হুলিয়া নামে প্রথা চালু করেছেন। খুবই ইম্পর্টেন্ট। দাগ ও হুলিয়া নামে প্রথা কে চালু করেছেন? আলাউদ্দিন খলজি। ইকতা প্রথা বন্ধ করেছেন আলাউদ্দিন খলজির সেনাপতির নাম কি? মালিক কাফুর। তাহলে আলাউদ্দিন খলজির সেনাপতির নাম কি? মালিক কাফুর। আলাউদ্দিন খলজি আলাই দরজা তৈরি করেছেন। আলাই দরজা কে তৈরি করেছেন? আলাউদ্দিন খলজি। তেরে বিনা নেই লাগতা দিল মেরা ডোলনা। মোহাম্মদ বিন তুগলক তার আসল নাম কি ছিল? জুনাখা। তাহলে মোহাম্মদ বিন তুগলকের আসল নাম কি ছিল? জুনাখা। তিনি আমিরি কোহি নামে কৃষি বিভাগ চালু করেছেন। তাহলে তিনি যে কৃষি বিভাগ চালু করেছেন তার নাম কি? আমিরি কোহি। দিল্লি থেকে দেবগিরিতে রাজধানী স্থানান্তর করে তার নাম দেন দৌলতাবাদ। তাহলে দিল্লি থেকে তিনি দেবগিরিতে রাজধানী স্থানান্তরণ করে এবং তার নাম কি দেন? দৌলতাবাদ। তিনি তামার নোট, প্রতীক মুদ্রা, দোকানি মুদ্রা চালু করেছেন। কি কি চালু করেছেন? তামার নোট কে চালু করেছেন? মোহাম্মদ বিন তুগলক। প্রতীক মুদ্রা কে চালু করেছেন? মোহাম্মদ বিন তুগলক। ঠিক আছে। তার সময় বিজয়নগর এবং বাহমনি নামে সাম্রাজ্য প্রতিষ্ঠা হয়। কোন দুটি সাম্রাজ্য তার সময়ে প্রতিষ্ঠিত হয়? কি কি? বিজয়নগর ও বাহমনি। তার সময় মরক্কো থেকে ইবন বতুতা ভারতে আসেন। তাহলে ইবন বতুতা কার সময়ে ভারতে আসেন? অ্যান্সারটি হয়ে যাবে মোহাম্মদ বিন তুগলক। ফিরোজ শাহ তুগলক তিনি সুলতানি যুগের আকবর নামে পরিচিত। কাকে সুলতানি যুগের আকবর বলা হয়? অ্যান্সারটি হয়ে যাবে ফিরোজ শাহ তুগলক। খুবই একটি ইম্পর্টেন্ট প্রশ্ন। তিনি সেনাবাহিনী থেকে দাগ ও হুলিয়া নামে প্রথা তুলে দেন। তাহলে তিনি দাগ ও হুলিয়া নামে যে প্রথাটি ছিল সেটি কি করে দেন? তুলে দেন। নাসিরউদ্দিন মামুদ তুগলক বংশের শেষ রাজা। তাহলে তুগলক বংশের শেষ রাজার নাম কি? নাসিরউদ্দিন মামুদ। তার সময়ে 1398 সালে তৈমুরলং ভারত আক্রমণ করেছিল। তাহলে তৈমুরলং কত সালে ভারত আক্রমণ করেছিল? 1398 সালে। ঠিক আছে। শ্রীকৃষ্ণ বিজয় গ্রন্থটি রচয়িতাকে? মালাধর বসু। খুবই ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। শ্রীকৃষ্ণ বিজয় গ্রন্থটি রচয়িতাকে? মালাধর বসু। কৃষ্ণদেব রায় রচনা করেছেন অমুক্ত মাল্যদা। কি রচনা করেছেন? অমুক্ত মাল্যদা, যেটি কোন ভাষায় লেখা? তেলুগু ভাষায়। কি? তেলুগু ভাষায়।
পান্ডুয়াতে আদিনা মসজিদ প্রতিষ্ঠা করেছেন সিকান্দার সাহা। তাহলে আদিনা মসজিদের প্রতিষ্ঠাতার নাম কি? সিকান্দার সাহা। এটি কোথায় অবস্থিত? পান্ডুয়াতে। হোসেন শাহ তিনি বাংলার আকবর নামে পরিচিত। তাহলে বাংলার আকবর কাকে বলা হয়? হোসেন শাহকে বাংলার আকবর বলা হয়। শামসুদ্দিন ইলিয়াস শাহ 1342 থেকে 1358 ছিলেন অবিভক্ত বাংলার প্রথম স্বাধীন মুসলিম শাসনকর্তা। তাহলে শামসুদ্দিন ইলিয়াস শাহ ছিলেন অবিভক্ত বাংলার প্রথম কি? স্বাধীন মুসলিম শাসনকর্তা। তিনি 1342 সালে সোনারগাঁও বিজয়ের পর লখনৌতির সুলতান হন। কোথাকার সুলতান হন? লখনৌতির সুলতান হন। শামসুদ্দিন ইলিয়াস শাহ অবিভক্ত বাংলার প্রথম মুসলিম স্বাধীন সুলতান ছিলেন এবং ইলিয়াস শাহী বংশের সূচনা করেন। কোন বংশের সূচনা করেন? ইলিয়াস শাহী, যা 152 বছর ক্ষমতায় ছিল, যা 152 বছর রাজত্ব করেছিল। গিয়াসউদ্দিন মামুদ বাংলার শেষ স্বাধীন সুলতান। তাহলে গিয়াসউদ্দিন মামুদ ছিলেন বাংলার শেষ কি সুলতান? স্বাধীন সুলতান। বিজয়নগর সাম্রাজ্যের প্রতিষ্ঠাতাকে হরিহর ও বুক্কা। তাহলে হরিহর ও বুক্কা ছিল বিজয়নগর সাম্রাজ্যের কি? প্রতিষ্ঠাতা। গুরু নানক জন্মগ্রহণ করেছেন কবে? 1469 সালে। তাহলে গুরু নানক কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন? 1469 সালে। লাহোরে তালবন্দি নামে শিখ কথার অর্থ শিষ্য। তাহলে শিখ কথার অর্থ কি? শিষ্য। শিখদের পবিত্র ধর্মগ্রন্থের নাম কি? গ্রন্থ সাহেব। তাহলে গ্রন্থ সাহেব কাদের ধর্মগ্রন্থের নাম? শিখদের। তারিফি ফিরোজ শাহী নামে গ্রন্থটির রচয়িতাকে? জিয়াউদ্দিন বরনী। তাহলে তারিখ ই ফিরোজ শাহী এই গ্রন্থটির রচয়িতাকে? জিয়াউদ্দিন বরনী। আকবরনামা বা আইনি আকবরী রচনা করেছেন আবুল ফজল। খুবই একটি ইম্পর্টেন্ট প্রশ্ন। আকবরনামা বা আইনি আকবরী কার লেখা? কি হবে অ্যান্সারটি? আবুল ফজল। শাহজাহান নামা গ্রন্থটি রচনা করেছেন কে? ইনায়েত খাঁ। শাহজাহান নামে গ্রন্থটি রচনা কে করেছেন? ইনায়েত খাঁ। বাবরের বাবার নাম কি? ওমর শেখ মির্জা। তাহলে ওমর শেখ মির্জার পুত্রের নাম কি? বাবর। ঠিক আছে, তাহলে বাবরের বাবার নাম কি? ওমর শেখ মির্জা। পানিপথের প্রথম যুদ্ধ অনুষ্ঠিত হয় 1526 সালের 21 এপ্রিল। তাহলে পানিপথের প্রথম যুদ্ধ কবে হয়েছিল? 1526 সালের 21 এপ্রিল। কার কার মধ্যে হয়েছিল? বাবর এবং ইব্রাহিম লোদির মধ্যে হয়েছিল প্রথম পানিপথের যুদ্ধ। ঠিক আছে। ভারতবর্ষে প্রথম কামান বা আগ্নেয়াস্ত্র ব্যবহার করেন বাবর পানিপথের প্রথম যুদ্ধে। তাহলে ভারতবর্ষে প্রথম কামান এবং আগ্নেয়াস্ত্র ব্যবহার করেছেন কে? বাবর। এবং কোন যুদ্ধে ব্যবহার করেছেন? প্রথম পানিপথের যুদ্ধে। ঠিক আছে। খানুয়ার যুদ্ধ কবে হয়? 1527 সালে। তাহলে খানুয়ার যুদ্ধ কবে হয়েছিল? 1527 সালে। প্রতিপক্ষ মেবারের রানা সঙ্গ বা সংগ্রাম সিংহ 1529 সালে ঘরগড়া যুদ্ধে ইব্রাহিম লোদির ভাই মাহমুদ লোদি এবং বাংলার সুলতান নসরত শাহকে পরাজিত করেন। তাহলে মেবারের রানা সংগ্রাম সিংহ কোন যুদ্ধে? ঘরগড়া যুদ্ধে। কাকে পরাজিত করেন? ইব্রাহিম লোদির ভাই মাহমুদ লোদি এবং বাংলার সুলতান কি? নসরত শাহকে পরাজিত করেন। কোন যুদ্ধে? ঘরগড়া যুদ্ধে। গোলাপ চাষ শুরু হয় বাবরের আমল থেকেই। তাহলে গোলাপ চাষ শুরু হয় কার আমল থেকে? বাবরের আমল থেকেই। বাবরের সমসাময়িক ছিলেন বাংলার হুসেন শাহী সুলতান নসরত শাহ। কার সমসাময়িক ছিলেন? বাবরের সমসাময়িক। হুমায়ুন কথার অর্থ কি? হুমায়ুন কথার অর্থ হচ্ছে কি? ভাগ্যবান। তাহলে হুমায়ুন কথার অর্থ কি? ভাগ্যবান। হুমায়ুন 1530 সালে দিল্লির সিংহাসনে বসেন। কবে দিল্লির সিংহাসনে বসেন? 1530 সালে। চৌসার যুদ্ধ কবে হয়? 1539 সালের 27 জুন। প্রতিপক্ষ শেরশাহ হুমায়ুনকে পরাজিত করেন। কোন যুদ্ধে? চৌসার যুদ্ধে। ঠিক আছে। নেক্সট, কনৌজ বা বিল্লগ্রামের যুদ্ধ কত খ্রিস্টাব্দে হয়? 1540 সালের 17 জুন। হুমায়ুন সম্পূর্ণরূপে শেরশাহের কাছে পরাস্ত হন এবং হুমায়ুন পারস্যকে পালিয়ে যান। তাহলে কোন যুদ্ধে হুমায়ুন শেরশাহের কাছে সম্পূর্ণ পরাস্ত হন? কনৌজ বা বিল্লগ্রামের যুদ্ধে। এবং হুমায়ুন পালিয়ে কোথায় যান? পারস্যে। ঠিক আছে। 1556 সালে গ্রন্থাগারের সিঁড়ি থেকে পড়ে মারা যায় এবং দিল্লিতে সমাধিস্থ করা হয়। তাহলে কিভাবে মারা যায় হুমায়ুন? 1556 সালে গ্রন্থাগারের সিঁড়ি থেকে পড়ে মারা যায়। হুমায়ুনের বোন মানে কার কন্যা? বাবরের কন্যা। কি নাম? গুলবদন বেগম।
কি রচনা করেছেন? হুমায়ুন নামা রচনা করেছেন। তাহলে হুমায়ুনের বোনের নাম কি? গুলবদন বেগম বা বাবরের কন্যা। কি রচনা করেছেন? হুমায়ুন নামা রচনা করেছেন। শেরশাহের প্রকৃত নাম, এই যে আমরা জানি শেরশাহ, এই শেরশাহের প্রকৃত নাম কি ছিল? ফরিদ খাঁ। তাহলে শেরশাহের প্রকৃত নাম কি? ফরিদ খাঁ। 1545 সালে কালিঞ্জর দুর্গ অবরোধকালে বারুদের স্তূপে আগুন লেগে মারা যান। কিভাবে মারা যান? 1545 সালে কালিঞ্জর দুর্গ অবরোধকালে বারুদের স্তূপে যে আগুন থাকে তা লেগে তিনি মারা যান। বিহারের সাসারামে তাকে সমাধিস্থ করা হয়। তাহলে শেরশাহের সমাধিস্থ কোথায়? বিহারের সাসারামে। শেরশাহ জমি জরিপ করার প্রথা চালু করেন। তাহলে জমি জরিপ করার প্রথা কে চালু করেন? শেরশাহ। শেরশাহের শাসন ব্যবস্থা খুবই একটি ইম্পর্টেন্ট। তার 4 জন মন্ত্রী ছিল। কি কি? দেওয়ান ই উজিরাত, দেওয়ান ইন রিসাসত ও দেওয়ানি ইনসা ও দেওয়ানি আর্স। এই 4 জন ছিলেন তার কি? মন্ত্রী। শেরশাহ কাবুলিয়াত ও পাট্টা প্রথার প্রবর্তন করেন। তাহলে কাবুলিয়াত ও পাট্টা প্রথার প্রবর্তন কে করেন? শেরশাহ। এর মাধ্যমে সরকার ও চাষির মধ্যে দেনা পাওনার কথা লেখা থাকতো। কি লেখা থাকতো? সরকার ও চাষির মধ্যে দেনা পাওনা। তিনি গ্র্যান্ড ট্র্যাঙ্ক রোড অর্থাৎ সড়ক-ই আজম নির্মাণ করেন। তাহলে গ্র্যান্ড ট্র্যাঙ্ক রোড কে নির্মাণ করেন? শেরশাহ, যাকে কি বলা হয়? সড়ক-ই আজম। শেরশাহ ঘোড়ার পিঠে করে ডাক চলাচলের ব্যবস্থা করেন। তাহলে ঘোড়ার পিঠে করে ডাক চলাচলের ব্যবস্থা করেন কে? শেরশাহ। শেরশাহ রূপয়া নামে রৌপ্য মুদ্রা এবং দাম নামক তাম্র মুদ্রার প্রচলন করেন। তাহলে কে রূপয়া ও দাম নামক মুদ্রা প্রচলন করেন? অ্যান্সারটি হয়ে যাবে শেরশাহ। ঠিক আছে। কত সালে? 1542 সালে। তার বিশ্বস্ত হিন্দু সেনাপতি ছিলেন কে? ব্রহ্মাজিৎ গৌড়। তাহলে শেরশাহের বিশ্বস্ত সেনাপতির নাম কি ছিল? ব্রহ্মাজিৎ গৌড়। আকবর, আকবরের সময়কাল কত? 1556 থেকে 1605 সাল। জন্ম কোথায়? সিন্ধু প্রদেশের অমরকোটে 1542 সালে। তাহলে আকবরের জন্ম কোথায়? সিন্ধু প্রদেশের অমরকোটে। ঠিক আছে। হিমু দিল্লি আগ্রা জয় করে বিক্রমজিৎ উপাধি নেন। হিমু দিল্লি আগ্রা জয় করে বিক্রমজিৎ উপাধি নেন। বিজাপুরের আদিল শাহের মন্ত্রী কে? বিজাপুরের আদিল শাহের মন্ত্রী। কি উপাধি? বিক্রমজিৎ উপাধি। পানিপথের দ্বিতীয় যুদ্ধ কত সালে হয়? 1556 সালে নভেম্বর মাসে। কারদের মধ্যে হয়? মুঘল ও আফগানদের মধ্যে। কাদের মধ্যে হয়? মুঘল ও আফগানদের মধ্যে হয় পানিপথের দ্বিতীয় যুদ্ধ। জায়গিরদার প্রথা আকবর প্রবর্তন করেন। তাহলে জায়গিরদার প্রথা কে প্রবর্তন করেন? আকবর। 1576 সালে হলদিঘাটের যুদ্ধে রানা প্রতাপ মুঘলদের কাছে পরাজিত হন। মুঘল পক্ষের নেতৃত্ব দিয়েছেন মান সিং ও আশফ খাঁ। 1576 সালে যে হলদিঘাটের যুদ্ধ হয়েছিল সেখানে কে পরাজিত হন মুঘলদের কাছে? মহারানা প্রতাপ। এবার মুঘলদের কে নেতৃত্ব দিয়েছিলেন? মান সিং ও কি আশফ খাঁ। আকবর 1586 সালে কাশ্মীর এবং 1593 সালে সিন্ধু প্রদেশ জয় করেন। তাহলে আকবর কাশ্মীর কত সালে জয় করেন? 1586। এবং সিন্ধু প্রদেশ কবে জয় করেন? 1593। 1601 সালে আশিরগড় দুর্গ জয়ী ছিল আকবরের জীবনের শেষ যুদ্ধাভিযান। আশিরগড় দুর্গ জয়ী ছিল তার জীবনের কি? শেষ যুদ্ধ অভিযান। আকবর গুজরাট জয়কে স্মরণীয় রাখতে তিনি ফতেপুর সিক্রিতে বুলন্দ দরওয়াজা নির্মাণ করেন। তাহলে বুলন্দ দরওয়াজা খুবই ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। কে নির্মাণ করেন? আকবর। ঠিক আছে। আকবর 1605 খ্রিস্টাব্দে মারা যান। কিভাবে মারা যান? আমাশয়ে, ব্লাডি ডাইসেন্ট্রি, আমাশয়তে মারা যান, তে আক্রান্ত হয়ে মারা যান। সেকেন্দ্রাতে সমাধিস্থ করা হয়। তাহলে তার সমাধি কোথায়? সেকেন্দ্রা। আকবরের রাজস্ব মন্ত্রীর নাম কি? টোডরমল। আকবরের রাজস্ব মন্ত্রী কে ছিলেন? টোডরমল। টোডরমল প্রবর্তিত রাজস্ব সংস্কার টোডরমল ব্যবস্থা জাতি ব্যবস্থা নামে পরিচিত। কি নামে? টোডরমল ব্যবস্থা বা যাবতী ব্যবস্থা। 1582 সালে যাবতী ব্যবস্থা আকবর প্রবর্তন করেন। তাহলে যাবতী ব্যবস্থা আকবর কবে প্রবর্তন করেন? 1582 সালে। খাজনা সংক্রান্ত টোডরমল ব্যবস্থা দহশালা নামে পরিচিত। কি নামে পরিচিত? দহশালা। আকবর 1575 সালে ইবাদতখানা ফতেপুর সিক্রিতে নির্মাণ করেন। তাহলে আকবর 1575 সালে ইবাদতখানা কোথায় নির্মাণ করেন? ফতেপুর সিক্রিতে। আকবর 1579 সালে মনসবদারি প্রথা চালু করেন। তাহলে মনসবদারি প্রথা কে চালু করেন? আকবর। কত সালে? 1579 সালে। মনসব শব্দের অর্থ হচ্ছে মর্যাদা,
বা পদমর্যাদা, কি মর্যাদা বা পদমর্যাদা। দিন-ই ইলাহির অর্থ হচ্ছে দেবাদেশ বা স্বর্গীয় একেশ্বরবাদ। তাহলে দিন-ই ইলাহির অর্থ কি? দেবাদেশ বা স্বর্গীয় একেশ্বরবাদ। 1582 সালে দিন-ই ইলাহি প্রবর্তন করেন। তাহলে কত সালে আকবর দিন-ই ইলাহি প্রবর্তন করেন? 1582 সালে। আকবরের হিন্দু মন্ত্রী, একমাত্র হিন্দু মন্ত্রী কে? বীরবল। তারপর বাকি মন্ত্রীগুলি কি ছিল? আবুল ফজল ও ফৈজি এই ধর্মমত গ্রহণ করেন। প্রথমে গ্রহণ করেন যিনি, তিনি হচ্ছেন কি? বীরবল। আকবরের সভাকবি বা সঙ্গীতজ্ঞ কি নাম? তানসেন। খুবই ইম্পর্টেন্ট। আকবরের সঙ্গীতজ্ঞের নাম কি? তানসেন। তানসেনের আসল নাম কি? রামতন পান্ডে। আকবর তীর্থকর 1563 সাল ও জিজিয়া কর 1564 সাল তুলে দেন। আকবর তীর্থকর ব্যবস্থা, যে তীর্থ করতে গেলে হিন্দুদের যে কি দেওয়া হতো, খাজনা দেওয়া হতো, সেটা তুলে দিয়েছিল কত সালে? 1563 সালে। ও জিজিয়া করও তুলে দিয়েছিল 1564 সালে। আকবরের রাজসভায় নবরত্ন বিরাজ করতেন। তার 9 জন কি ছিলেন? ফেভারিট মন্ত্রী ছিলেন, যাদের মধ্যে সব থেকে প্রিয় ছিল তার কি? বীরবল। র্যালফ পিচ ইংরেজ আকবরের আমলে এসেছিলেন কত সালে? 1575 সালে। তাহলে র্যালফ পিচ কার আমলে ভারতে এসেছিলেন? আকবরের আমলে। তুলসীদাস কি? দ্বিতীয় বাল্মীকি বলা হয় যাকে। কিসের রচিতা? রামচরিত মানসের রচয়িতা। তাহলে রামচরিত মানস কে লিখেছিলেন? তুলসীদাস, যাকে দ্বিতীয় বাল্মীকি বলা হয়। আবুল ফজল আইনি আকবরী ও আকবরনামা। আবুল ফজল না থাকলে আকবরনামার রচয়িতা হবে ফৈজি। যদি অপশনে আবুল ফজল না থাকে তাহলে কি রচয়িতা হবে? ফৈজি। আকবর চেয়েছিলেন দার উল হার্ব অর্থাৎ অমুসলমানদের দেশ। আকবর চেয়েছিলেন কি? দার উল হার্ব অর্থাৎ কিসের দেশ? অমুসলমানদের দেশ। নেক্সট কি রয়েছে? জাহাঙ্গীর, খুবই ইম্পর্টেন্ট। 1605 থেকে 1627 সাল। আসল নাম কি ছিল জাহাঙ্গীরের? সেলিম। তাহলে জাহাঙ্গীর আসল নাম কি? সেলিম। আকবরের জ্যেষ্ঠ পুত্র। কি নাম? সেলিম। উপাধি কি ছিল? নুরুদ্দিন মোহাম্মদ জাহাঙ্গীর বাদশাহ গাজী। তাহলে জাহাঙ্গীর উপাধি কি ছিল? নুরুদ্দিন মোহাম্মদ জাহাঙ্গীর বাদশাহ গাজী। আহমদনগরের মন্ত্রী মালিক অম্বরকে যুবরাজ খুররম পরাস্ত করলে জাহাঙ্গীর খুররমকে শাহজাহান উপাধি দেন। কাকে শাহজাহান উপাধি দেন? খুররমকে। তার আত্মরচিত গ্রন্থের নাম কি? তুজুক-ই জাহাঙ্গীরি। কি ভাষায় লেখা? তুর্কি ভাষায় লেখা। তিনি পঞ্চম শিখগুরু অর্জুনকে হত্যা করেছিলেন। তাহলে পঞ্চম শিখগুরু অর্জুনকে কে হত্যা করেছিলেন? জাহাঙ্গীর। লাহোরে মতি মসজিদ নির্মাণ করেন কে? জাহাঙ্গীর। তিনি ষষ্ঠ শিখগুরু হরকিষানকে হত্যা করেছিলেন। তাহলে তিনি পঞ্চম শিখগুরু অর্জুন প্লাস ষষ্ঠ শিখগুরু হরকিষানকে হত্যা করেছিলেন কে? জাহাঙ্গীর। নূরজাহান কে ছিলেন? জাহাঙ্গীরের প্রিয়তমা পত্নী। জাহাঙ্গীরের প্রিয়তমা পত্নীর নাম কি? নূরজাহান, যার অর্থ কি? জগতের আলো। নূরজাহানের অর্থ কি? জগতের আলো। তার পূর্ব নাম কি ছিল? মেহেরুন্নিসা। জাহাঙ্গীরই তার নাম দেন নূরজাহান। তাহলে মেহেরুন্নিসা থেকে নূরজাহান নাম কে দেন? জাহাঙ্গীর। নূরজাহানকে বাদশাহ বেগম বা সাম্রাজ্যের প্রথম নারীর সম্মান দেওয়া হয়। নূরজাহানকেই বাদশাহ বেগম বা সাম্রাজ্যের প্রথম কি দেওয়া হয়? নারীর সম্মান দেওয়া হয়। স্মিথ নূরজাহানকে সিংহাসনের পশ্চাদের শক্তি বলেছেন। ঐতিহাসিক কি ভিনসেন্ট স্মিথ নূরজাহানকে সিংহাসনের পশ্চাদের কি বলেছেন? শক্তি বলেছেন। ইংল্যান্ডের যুবরাজ হয় জেমসের দূত হিসাবে ক্যাপ্টেন হকিংস 1608 সালে এবং এডওয়ার্ড এবং স্যার টমাস রো 1615 সালে জাহাঙ্গীরের দরবারে এসেছিলেন। জাহাঙ্গীরের সমাধি কোথায় অবস্থিত? লাহোরে। কোথায়? লাহোরে। নেক্সট কি আছে? শাহজাহান। কত থেকে কত? 1627 থেকে 1658 সাল পর্যন্ত। পূর্ব নাম কি ছিল শাহজাহানের? খুররম। জাহাঙ্গীরের কি তৃতীয় সন্তান। তাহলে জাহাঙ্গীরের তৃতীয় সন্তানের নাম কি? শাহজাহান। তার রাজত্বকালে মোগল আমলের স্বর্ণযুগ বলা হয়, গোল্ডেন এজ বলা হয়। খুবই ইম্পর্টেন্ট যে কার রাজত্বকালে মোগল সাম্রাজ্যকে স্বর্ণযুগ বলা হয়, গোল্ডেন এজ। কি হবে? শাহজাহানের রাজত্বকালে। তিনি মমতাজের স্মরণে আগ্রার যমুনার তীরে তাজমহল নির্মাণ করেন। তাহলে কে তাজমহল নির্মাণ করেন? শেরশাহ তার প্রিয় পত্নী মমতাজের স্মরণে কোন নদীর তীরে? যমুনা নদীর তীরে। 22 বছর সময় ও 3 কোটি টাকা ব্যয় হয়েছিল এই তাজমহল নির্মাণের কাজে। কত বছর লেগেছিল? 22 বছর আর প্রায় 3 কোটি টাকা তখনকার সময়ে। 1632 থেকে 1653 সাল।
এই সময়টা ছিল কি তাজমহল নির্মাণের সময়। শাহজাহান কি বেবাদল খাঁর তত্ত্বাবধানে 1 কোটি স্বর্ণমুদ্রা দিয়ে ময়ূর সিংহাসন নির্মাণ করেন। তাহলে ময়ূর সিংহাসন কে নির্মাণ করেন? শাহজাহান। 1 কোটি স্বর্ণমুদ্রা দিয়ে, কত সালে? 1628 থেকে 1635 সাল পর্যন্ত। পারস্য সম্রাট নাদির শাহ কোহিনূর হীরার সাথে এটি নিয়ে যান। কে নিয়ে যান এটি? পারস্য সম্রাট, নাম কি? নাদির শাহ। দিল্লির জামা মসজিদ, জুম্বা মসজিদ শাহজাহানের তৈরি। এই যে রয়েছে দিল্লির বিখ্যাত জামা মসজিদ ও জুম্বা মসজিদ, এটি কে তৈরি করেছেন? শাহজাহান। শাহজাহান শীষমহলও তৈরি করেছেন, মানে কাচের মহল। কে শীষমহলও কে তৈরি করেছেন? শাহজাহান। আগ্রার মতি মসজিদ আকবর নির্মিত আগ্রা ফোর্টে অবস্থিত। কোথায় অবস্থিত? আকবর নির্মিত আগ্রা ফোর্টে কি অবস্থিত? মতি মসজিদ। শাহজাহানের কি স্থাপত্য কীর্তি। আগ্রা ফোর্ট লাল পাথরের তৈরি। আগ্রা ফোর্ট কি দিয়ে তৈরি? কোন পাথর দিয়ে? লাল পাথর দিয়ে তৈরি। শাহজাহান নির্মিত আগ্রার জাম-ই মসজিদ মসজিদ ই জান নামা নামে খ্যাত। কি নামে খ্যাত? জামি মসজিদ কি নামে খ্যাত? মসজিদ ই জাহান্নামা নামে খ্যাত। খাসমহল শাহজাহানের নির্মিত। খাসমহল কে নির্মাণ করেন? শাহজাহান। শাহজাহানের সমাধি কোথায়? তাজমহলে। তাহলে শাহজাহানের সমাধি কোথায় রাখা হয়েছিল? তাজমহলে। নেক্সট কি আছে? ঔরঙ্গজেব। কত থেকে কত? 1658 থেকে 1707 সাল পর্যন্ত। ঔরঙ্গজেবের পিতা শাহজাহানকে বন্দি করে সিংহাসনে বসেন 1658 সালে এবং বন্দি অবস্থায় শাহজাহান 1666 সালে মারা যান। তাহলে ঔরঙ্গজেব তার পিতা শাহজাহানকে বন্দি করে জোরজবস্তি কি সিংহাসনে বসেন এবং 1658 সালে তারপর কি বন্দি অবস্থায় শাহজাহান 1666 সালে কি করে যান? মারা যান। উপাধি ছিল কি ঔরঙ্গজেবের? আলমগীর, বাদশাহ। বাদশাহকে কি বলা হয়? সম্রাট। ও গাজী, যার অর্থ হচ্ছে কি? ধর্মযোদ্ধা। তাহলে ঔরঙ্গজেবের উপাধি কি? আলমগীর ও বাদশাহ। দারা শিকোহ ও শাহজাহানের সম্মিলিত বাহিনীকে ঔরঙ্গজেব সামুগড়ের যুদ্ধে 1658 সালে পরাজিত করে দিল্লির সিংহাসনে বসেন। তাহলে দারা শিকোহ ও শাহজাহানের যে সম্মিলিত বাহিনী রয়েছে, ঔরঙ্গজেব সামুগড়ের যুদ্ধে তাকে পরাজিত করে কি দিল্লির সিংহাসনে বসেন। ধর্মাটের যুদ্ধ, দ্য ব্যাটেল অফ ধর্মাত, ঔরঙ্গজেব দারাকে পরাজিত ও নিহত করেন। তাহলে ধর্মাটের যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল? ঔরঙ্গজেব এবং দারার মধ্যে। এবং সেই যুদ্ধে দারা পরাজিত এবং কি হয়েছিল? নিহত হয়েছিল। ঔরঙ্গজেবের আমলে মুঘল সাম্রাজ্যের বিস্তৃতি চরম সীমায় পৌঁছায়। ঔরঙ্গজেবের সেনাপতি কি নাম? মীর জুমলা। ঔরঙ্গজেব জিজিয়া কর পুনঃপ্রবর্তন করেন 1679 খ্রিস্টাব্দে। যে জিজিয়া কর আকবর তুলে দিয়েছিলেন, সেই জিজিয়া কর আবার পুনঃপ্রবর্তন করেন কে? ঔরঙ্গজেব। কত সালে? 1679 সালে। দিল্লির রেড ফোর্ট মতি মসজিদ নির্মাণ করেন। দিল্লির রেড ফোর্টে মতি মসজিদ কি করেন? নির্মাণ করেন। তাকে দরবেশ ও জিন্দাপীর বা জীবন্ত সাধুও বলা হয়। তাহলে দরবেশ কাকে বলা হয়? ঔরঙ্গজেবকে। বা জিন্দাপীর বা জীবন্ত সাধুও কাকে বলা হয়? ঔরঙ্গজেবকে। নবম শিখগুরু তেগ বাহাদুরকে তিনি হত্যা করেন। নবম শিখগুরু কাকে? তেগ বাহাদুরকে তিনি হত্যা করেন। 1689 সালে মারাঠা রাজ শম্ভুজিকে তিনি নৃশংসভাবে হত্যা করেন। 1679 সালে মারাঠা রাজ কি? শম্ভুজিকে তিনি নৃশংসভাবে হত্যা করেন। মানুচি নামক ইতালীয় পর্যটক এই সময়ে ভারতে এসেছিলেন। তাহলে মানুচি নামক ইতালি পর্যটক কার সময় ভারতে এসেছিলেন? ঔরঙ্গজেবের সময়ে। 1665 সালে দিলির খাঁ ও জয়সিংয়ের সাথে শিবাজির পুরন্দরের সন্ধি স্বাক্ষরিত হয়েছিল। কার কার সঙ্গে? দিলির খাঁ ও জয়সিংয়ের সঙ্গে। কার? শিবাজির। তিনি নওরোজ উৎসব নিষিদ্ধ করেন ও মহরম উৎসব বন্ধ করে দেন। কে? শিবাজি। নওরোজ উৎসব এবং মহরম উৎসব কি করে দেন? বন্ধ করে দেন। তিনি ঝাড়খা দর্শন প্রথা তুলে দেন। কে? শিবাজি কি প্রথা তুলে দেন? ঝাড়খা দর্শন প্রথা তুলে দেন। এবার কিছু উল্লেখযোগ্য গবেষণাগার নিয়ে আলোচনা করব। দেখা যাক কি কি আছে। ফার্স্ট কি রয়েছে? ভারতীয় কৃষি গবেষণাগার কেন্দ্র কোথায় অবস্থিত? নিউ দিল্লিতে। ভারতীয় কৃষি গবেষণাগার কেন্দ্র। কেন্দ্রীয় আখ গবেষণাগার কেন্দ্র কোথায় অবস্থিত? কোয়েম্বাটুরে। কোথায়? কোয়েম্বাটুরে। কেন্দ্রীয় ধান গবেষণাগার কেন্দ্র কোথায় অবস্থিত? কটকে। কেন্দ্রীয় আলু গবেষণাগার কেন্দ্র কোথায় অবস্থিত? সিমলাতে। কেন্দ্রীয় আখ গবেষণাগার কেন্দ্র কোথায় অবস্থিত? কোয়েম্বাটুরে।
কেন্দ্রীয় তামাক গবেষণাগার কেন্দ্র কোথায় অবস্থিত? রাজামুন্দ্রিতে। তাহলে রাজামুন্দ্রিতে কি অবস্থিত? কেন্দ্রীয় তামাক গবেষণাগার। কেন্দ্রীয় সড়ক গবেষণাগার কেন্দ্র কোথায় অবস্থিত? নিউ দিল্লিতে। জাতীয় চিনি গবেষণাগার কেন্দ্র কোথায় অবস্থিত? কানপুরে। ভারতীয় লাক্ষা গবেষণাগার কেন্দ্র কোথায় অবস্থিত? রাঁচিতে। কোথায়? রাঁচিতে। জাতীয় দুগ্ধ গবেষণাগার কেন্দ্র কোথায় অবস্থিত? কার্নালে। কোথায়? কার্নাল। কেন্দ্রীয় জ্বালানি গবেষণাগার কেন্দ্র কোথায় অবস্থিত? ধানবাদে। কোথায়? ধানবাদ। কেন্দ্রীয় ড্রাগ গবেষণাগার কেন্দ্র কোথায় অবস্থিত? লখনৌতে। ভারতীয় আবহাওয়া নিরীক্ষণ গবেষণাগার কেন্দ্র কোথায়? পুনে ও দিল্লিতে। ইউরেনিয়াম কর্পোরেশন অফ ইন্ডিয়া কোথায়? জাদুগোড়াতে। কোথায়? জাদুগোড়াতে। ভারতীয় মহাকাশ গবেষণাগার কেন্দ্র কোথায় অবস্থিত? বেঙ্গালুরু, যেটা কি ইসরো। কেন্দ্রীয় গম গবেষণাগার কেন্দ্র কোথায় অবস্থিত? পুসাতে। খুবই ইম্পর্টেন্ট। কেন্দ্রীয় গম গবেষণাগার কেন্দ্র কোথায় অবস্থিত? পুসাতে। কেন্দ্রীয় পাট গবেষণাগার কেন্দ্র কোথায় অবস্থিত? ব্যারাকপুরে। কোথায়? ব্যারাকপুর। কেন্দ্রীয় মৎস্য গবেষণাগার কেন্দ্র জুনপুট। কেন্দ্রীয় চা গবেষণাগার কেন্দ্র জোরহাট। কেন্দ্রীয় কফি গবেষণাগার কেন্দ্র কোথায়? চিকমাগলুর। কি? চিকমাগালুর। কেন্দ্রীয় কার্পাস গবেষণাগার কেন্দ্র কোথায়? নাগপুরে। কোথায়? নাগপুর। কেন্দ্রীয় খাদ্য গবেষণাগার কেন্দ্র কোথায় অবস্থিত? মহীশূরে। ভারতীয় পেট্রোলিয়াম গবেষণাগার কোথায় অবস্থিত? দেরাদুনে। জাতীয় সমুদ্র গবেষণাগার কেন্দ্র কোথায় অবস্থিত? পানাজিতে। পশ্চিমবঙ্গের নদী গবেষণাগার কেন্দ্র কোথায় অবস্থিত? কি হবে? হরিণঘাটা। কোথায়? হরিণঘাটা। জাতীয় পুষ্টি গবেষণাগার কেন্দ্র কোথায়? হায়দ্রাবাদে। মৃত্তিকা গবেষণাগার কেন্দ্র কোথায় কোথায় রয়েছে? দেরাদুন রয়েছে, চণ্ডীগড়, কোটা, আগ্রা এবং কি যোধপুর। বস্ত্র গবেষণাগার কেন্দ্র কোথায় অবস্থিত? পুনেতে। তাহলে বস্ত্র গবেষণাগার কেন্দ্র কোথায় হবে? অ্যান্সারটি হয়ে যাবে পুনে। জাতীয় সমুদ্র গবেষণাগার কেন্দ্র কোথায় অবস্থিত? পানাজিতে। কোথায়? পানাজি। এবার কিছু উল্লেখযোগ্য লোকনৃত্য নিয়ে আলোচনা করব। দেখো, বিহারের লোকনৃত্যগুলো কি কি? ছট পূজা, করম উৎসব আর কি পারুল, এগুলো হচ্ছে সব কি বিহারের লোকনৃত্য। আসামের লোকনৃত্য কি? বিহু ও দীপান্বিতা। কি? বিহু, তার মধ্যে বিহু খুবই কি জনপ্রিয় নৃত্য। মহারাষ্ট্রের লোকনৃত্যগুলি কি কি? গণেশ চতুর্থী ও কি নাগ পঞ্চমী। গণেশ চতুর্থী ও নাগ পঞ্চমী। তামিলনাড়ুর লোকনৃত্যগুলো কি কি? পোঙ্গল আর কি জাল্লিকাট্টু। পোঙ্গল এবং জাল্লিকাট্টু। উত্তরপ্রদেশের লোকনৃত্য কি কি? রামনবমী ও কি রামলীলা। রামনবমী ও রামলীলা হচ্ছে উত্তরপ্রদেশের জনপ্রিয় লোকনৃত্য। পাঞ্জাবের লোকনৃত্যগুলি কি কি? লোহারি, বৈশাখী, সাতোয়া। কি কি? লোহারি, বৈশাখী এবং সাতোয়া। উত্তরপ্রদেশের লোকনৃত্যগুলি কি কি? রাসলীলা, ঝোড়া, নটঙ্কি অ্যান্ড কি কজরি। আর কি কি রয়েছে? চাপ্পাল ও কুমায়ুন। এসব কি উত্তরপ্রদেশের উল্লেখযোগ্য লোকনৃত্য। অন্ধ্রপ্রদেশের উল্লেখযোগ্য লোকনৃত্য কি? কুচিপুড়ি। খুবই ইম্পর্টেন্ট। কি? কুচিপুড়ি। কুচিপুড়ি কোথাকার লোকনৃত্য বা কোথাকার ধ্রুপদী নৃত্য? কি হবে অ্যান্সারটি? অ্যান্সারটি হয়ে যাবে অন্ধ্রপ্রদেশ। মধ্যপ্রদেশের কি? ডাগলা নৃত্য বিখ্যাত। তাহলে মধ্যপ্রদেশের বিখ্যাত লোকনৃত্য কি? ডাগলা। নেক্সট, বাংলার সর্বপ্রথম স্বাধীন ও সার্বভৌম রাজা কে ছিলেন? শশাঙ্ক। কে ছিলেন? শশাঙ্ক বাংলার সর্বপ্রথম স্বাধীন ও সার্বভৌম রাজা। তার রাজধানী কোথায় ছিল? কর্ণ সুবর্ণ। তাহলে শশাঙ্কের রাজধানীর নাম কি? কর্ণ সুবর্ণ। তিনি গৌড়ের রাজা ছিলেন। কোথাকার? গৌড়ের রাজা ছিলেন। তার উপাধি কি ছিল? নরেন্দ্রাদিত্য। শশাঙ্কের উপাধির নাম কি? নরেন্দ্রাদিত্য। 637 খ্রিস্টাব্দে শশাঙ্কের মৃত্যু হয়। কত খ্রিস্টাব্দে শশাঙ্কের মৃত্যু হয়? 637 খ্রিস্টাব্দে। হর্ষবর্ধন 606 খ্রিস্টাব্দে। দাদা রাজ্যবর্ধন নিহত হলে মাত্র 16 বছর বয়সে থানেশ্বরের সিংহাসনে বসেন। কে? হর্ষবর্ধন। সিংহাসন আরোহণ 606 সালে হয়। হর্ষাব্দ চালু করেন 606 খ্রিস্টাব্দে। তাহলে হর্ষবর্ধন হর্ষাব্দ কত খ্রিস্টাব্দে চালু করেন? 606 খ্রিস্টাব্দে। হর্ষবর্ধন রাজধানী থানেশ্বর থেকে কৌনজে স্থানান্তরিত করেন। তাহলে হর্ষবর্ধন তার রাজধানী থানেশ্বর কোথায় স্থানান্তরিত করেন? কৌনজে। ঠিক আছে। 620 খ্রিস্টাব্দে নর্মদা নদীর তীরে এক যুদ্ধে তিনি দ্বিতীয় পুলকেশীর কাছে পরাস্ত হন। তাহলে 620 খ্রিস্টাব্দে নর্মদা নদীর তীরে একটি যুদ্ধে
হর্ষবর্ধন কার সাথে পরাস্ত হন? দ্বিতীয় পুলকেশীর সঙ্গে। আইহোল শিলালিপি থেকে জানা যায়। আর এটা কোথার থেকে জানা যায়? এই হর্ষবর্ধন যে দ্বিতীয় পুলকেশীর সঙ্গে পরাস্ত হয়েছেন, আইহোল শিলালিপি থেকে এই ঘটনাটা জানা যায়। উপাধি কী ছিল হর্ষবর্ধনের? শিলাদিত্য, মগধরাজ, পঞ্চভূতের অধীশ্বর, উত্তরাপথের সর্বাধিনায়ক। তাহলে যদি বলি যে মগধরাজ কার উপাধি ছিল বা শিলাদিত্য কার উপাধি ছিল, অ্যান্সারটি হয়ে যাবে হর্ষবর্ধন। দ্বিতীয় পুলকেশী তাকে সকলোত্তর পথনাথ বা উত্তরাপথের প্রভু বলেছেন। তাহলে হর্ষবর্ধনকে সকলোত্তর পথনাথ বলে কে ডাকেন বা কে অভিহিত করেছেন? অ্যান্সারটি হয়ে যাবে দ্বিতীয় পুলকেশী। কি? দ্বিতীয় পুলকেশী। ব্রহ্মাস্ত্র সাজেশন তোমরা যদি পেতে চাও তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে একবার অবশ্যই হোয়াটসঅ্যাপ করে নাও। আর নতুন হলে সাবস্ক্রাইব করে দিয়ে অল করে রাখবে। আর যদি আজকের এই ক্লাসের পিডিএফ পেতে চাও তাহলে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নাও, বেঙ্গলি নলেজ একাডেমি, যেটা লিঙ্ক ইন ডেসক্রিপশনে দেওয়া রয়েছে।